কথামালা গ্রন্থের উন্মোচন চলছে। এমন এক ছেলে যে কথা সে কাজের মাধ্যমে প্রমাণ করে। জুলাই বিপ্লবে আপনাদের মনে থাকার কথা, কঠিন সময় যখন 28শে জুলাই আন্দোলন, আমাদের প্রথম সারির সমন্বয়করা আন্দোলনকে স্থগিত করে দিয়েছিল এবং ওই সময় আমরা কি করবো বুঝতে পারছিলাম না। এর প্রেক্ষিতে পরবর্তী দিন আমরা প্রেস ক্লাবে এবং সারা দেশে প্রতিবাদ দিয়েছিলাম। আমরা বলেছিলাম বন্দুকের নলের মুখে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে সেই স্বীকারোক্তি আমরা মানি না, আন্দোলন অব্যাহত থাকবে, শহীদদের রক্তের উপর এই বাংলার জন্য ইনসাফ বিজয় হবে। যতক্ষণ পর্যন্ত হাসিনা পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। তো সেদিন 29শে জুলাই 2024 সাল খুবই কঠিন মুহূর্ত ছিল এবং সেদিন খুব কম মানুষের রাজপথে নেমেছিল, কিন্তু আমাদের ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী মোহাম্মদ সেদিন একাই প্রেস ক্লাবের ওইখানে গিয়ে সে আন্দোলন করেছিল এবং পরবর্তীতে তাকে ওখান থেকে গুম করে নেওয়া হয়। যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন মোসাদ্দিক বলেছিল শহীদদের বদলা না নেওয়া পর্যন্ত লড়াই চলবে। তো সেই মোসাদ্দিক পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পেয়েছি অনেক কিছু নিয়ে গেছেন, অনেকের ব্যক্তিগত স্বার্থ, অনেকের দলীয় স্বার্থ ছিল, কিন্তু এই মোসাদ্দিক ছেলেটা নিঃস্বার্থ পাবে। বিপ্লবের আগেও সে কাজ করেছে, বিপ্লবের পরও নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সে কাজ করে যাচ্ছে এবং ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে গত 11 মাস জুড়ে মোসাদ্দিক আলী মোহাম্মদ বিপ্লবকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে যাচ্ছে। আমরা মোসাদ্দিকের জন্য আরো একটু জোরে করে দাঁড়াতে পারি এবং আমাদের ডাকসু টিম আছে, পুরো ডাকসু টিম আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীরাই যে মতামত, আমরা অনেকগুলো সার্ভে করেছি, শিক্ষার্থীরাই বলে আমরা এইবার দায়িত্ব নেওয়ার পরে যে পরিমাণ শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই ধরনের ছাত্র কল্যাণমূলক, শিক্ষার্থীদের অধিকারমূলক এবং বিশ্ববিদ্যালয় উন্নয়নমূলক কাজ তারা কখনো দেখেনি। এবং একই সাথে আমাদের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংকটগুলো শুধুমাত্র আমরা প্রবলেম বলেই আমরা এটাকে শেষ করিনি, এদের সলিউশন কি হতে পারে এবং সেটা সলিউশনের জন্য যে বাজেট দরকার সেই বাজেটগুলো আমরা নিয়ে এসে আমরা চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ বাকি যে সময় আছে সেই সময়গুলো আমরা কাজ করে যাব। তো আজকে যে ভাইকে নিয়ে আমরা কথা বলছি, যাকে নিয়ে আমরা আজকে আমাদের বইয়ের মোড়ক উন্মোচন করছি, শহীদ উসমান হাদি, গত বছর 7 অক্টোবর ডাকসু থেকে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আধিপত্যবাদ বিরোধী দিবসে শহীদ আবরার ফাহাদের স্মরণে, এবং সেই প্রোগ্রামে আজকে যিনি প্রধান অতিথি মাহমুদুর রহমান ভাই উপস্থিত ছিলেন, শহীদ উসমান হাদি ভাইও ওই প্রোগ্রামে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকে সেই উসমান হাদি যে ডাকসু প্রোগ্রামে গত বছর আমাদের অতিথি হিসেবে ছিলেন, যিনি আবরার ফাহাদের সেই সাহসী অবস্থান নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে তিনি গত বছর বক্তব্য দিয়েছেন, সে উসমান হাদিকে নিয়ে আজকে আমরা তার শাহাদাত এবং তার যে বিপ্লবী কথাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে তার একটা বইয়ের মোড়ক উন্মোচন করছি। তো উসমান হাদি আমাদেরকে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের অব্যক্ত কথাগুলো বলতে হয়। উসমান হাদির জীবনে যদি আমরা দেখতে পাই, উসমান হাদি দেখিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। উসমান হাদির এখানে আমরা 44টা তার বক্তব্য সংকলন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা বক্তব্য লেখা আমাদের কাছে মনে হয় এক একটা বিপ্লবের ইশতেহার। এবং উসমান হাদি প্রত্যেক মানুষ, ধরেন আমি একটা কথা চিন্তা করতেছি, একজন রিক্সা চালক একটা সমস্যা নিয়ে চিন্তা করতেছে, মনে হচ্ছে সে আমার কথাটাই চমৎকার ভাবে সে বলছে। প্রত্যেক মানুষের সমাজে যতগুলো স্টেক হোল্ডার আছে প্রত্যেক মানুষের অব্যক্ত কথাগুলো খুব চমৎকার ভাবে উসমান হাদি বলেছেন। 30 বছর বয়স আমার কাছে ব্যাপার না, বছর আমার কাছে ব্যাপার না, যে কটা দিন বাঁচবো সে কটা দিন যেন আমি রেজিমিনিজমের বিরুদ্ধে যেন আমি কথা বলেছি। আধিপত্যবাদ শুধু প্রতিবেশী আধিপত্যবাদ না, আধিপত্যবাদ আমার দেশের কালচারাল ফ্যাসিজম। কিন্তু আমি যেটা মনে করি যে হাদি কেন টার্গেট হয়েছিল, কারণ তারা বাঙালি মুসলমানের আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। হাদি বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংহত করা যায়। এবং 1971 সালের পরে আমরা যাদেরকে বলি, যারা বন্ধু আমাদের, যারা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করেছিল বলে আমরা সর্বদা কৃতজ্ঞতা জানাই, তারা আসলে একটা স্বাধীন রাষ্ট্র দেখতে চায় নাই এখানে, তারা একটা ভাসাল স্টেট দেখতে চেয়েছিল,
যেটা একটা নামে মাত্র স্বাধীন দেশ থাকবে, কিন্তু পরিচালিত হবে দিল্লি থেকে। এটাই তাদের উদ্দেশ্য ছিল, এবং এটাকে হারিয়ে দেওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে আমাদের আইডেন্টিটি এস্টাবলিশ করে ফেলা, আমাদের বাঙালি মুসলমানের সংস্কৃতি এস্টাবলিশ করে ফেলা। এই জন্য হাদি কালচারাল রেভলিউশনের কথা বলছি। কালচারাল রেভলিউশন হলে পরেই আমরা স্বাধীনভাবে থাকতে পারব। আপনারা একটু চিন্তা করে দেখুন, কেন বাংলাদেশের সকল খুনির আশ্রয় ভারত হয়? এই প্রশ্নটা আমরা কয়জন আমাদেরকে করি? পৃথিবীতে তো আরো বড় দেশ আছে, পাশে তো মিয়ানমারও আছে। আপনি যদি প্রতিবেশী চিন্তা করেন তো মিয়ানমারও তো আছে। তো আমাদের খুনিরা তো মিয়ানমারে আশ্রয় নেয়, তো সকল খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নেয়। শেখ হাসিনা ভারতে আছে, বাংলাদেশের যতগুলো আয়নাঘর যারা করেছিলেন সেই জেনারেল সাহেবরা কোথায়? সব ভারতে। হাদির খুনি কোথায়? ভারতে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশকে যাতে আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয়া যায় বা রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব না থাকে, সেই কাজটি 1971 সাল থেকে অব্যাহতভাবে চালানো হচ্ছে। উনি বারবার বলতেন যে বাংলাদেশের মুক্তি তখনই আসবে যখন আমরা কালচারাল নতুন বাংলাদেশের যে বাংলাদেশের সাধারণ মানুষের কালচারটাকে এটা নিতে হবে। এটা কোনো আধিপত্যবাদ এর যে কালচার আমাদের উপর যেটা চাপিয়ে দেওয়া সেইটা না। এবং তার পুরোটা যুদ্ধ আওয়ামী বয়ানের বিরুদ্ধে যুদ্ধ। আওয়ামী তো আপনি জানেন একটা ছোট্টা বাটপাটদের দল। এই জায়গায় উনি একদম স্পষ্ট ছিলেন, এখানে কোন ধরনের, এবং উনি বারবার বলতেন যে এটা, এবং পড়ালেখার দিকে বলতেন আমরা যাতে বসে না থাকি। এমন না যে আমরা এর আগে দেখেছি, আমরা বারবার এমন না যে আওয়ামী লীগের বাইরেও তো অনেকে ক্ষমতায় এসেছি আমাদের এখানে, কিন্তু আমরা তাদের সাথে এই কালচারাল ব্যাটেলে সবসময় তাদেরকে হেরে যেয়ে তারপরে আমরা কাজ করতে হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো শহীদ ওসমান হাদি প্রথম থেকেই আমাদেরকে বলছেন যে না, আওয়ামী লীগের ব্যাটেল সেদিন আমাদের শেষ হবে যখন এদের বিরুদ্ধে আমরা একটা কালচারাল ওয়ার আমরা জিততে পারবো। সেই ওয়ারটা এখনো চলছে, সামনে আরো চলবে। এটার একটা বড় একটা উইপেন, আমি বলবো যে টুল হিসেবে বারুদ মাখা কথামালা আপনাদের সবার, আমার মনে হয় এটা সবার হাতের কন্টিনিউ থাকা উচিত। নতুন বাংলাদেশের এটা একটা ম্যাগনা কাটা হওয়া উচিত। বাংলাদেশ শহীদ ওসমান হাদিকে যতদিন ধারণ করবে, আমার বিশ্বাস বাংলাদেশে মুজিববাদ, আওয়ামীবাদ এবং শেখ হাসিনার খুনিবাদ কখনোই ফিরবে না। বাংলাদেশে এদের কবর হয়ে গেছে এবং এটা জীবনেও আর ফিরবে না। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, এবং এই সজাগ থাকার একটা বড় হচ্ছে যে আমাদের শহীদ ওসমান হাদির যে স্পিচগুলো, শহীদ ওসমান হাদি কিভাবে লড়াইটা করতেন, আপনি ওনার বইগুলো পড়েন। ওনার লাস্ট আমি সাক্ষাৎকারটা এখানে এসে পড়ছিলাম, উনি বলছেন যে উনি হাঁটতে হাঁটতে ওনার পা ফুলে যেত, মানে কি ধরনের অমানসিক উনি খাটনি কেটেছেন এবং প্রতিটা, এবং আমাদেরকে কিভাবে আপনি পলিটিক্যাল ক্যাম্পেইন করবেন সেটাও উনি দেখিয়ে দিয়েছেন। সার্বভৌমত্বের কথা বলে যাকে চলে যেতে হয়েছে, সরকার বিরোধী কথা না, কিন্তু আধিপত্যবাদ বিরোধী কথা। নইলে কেউ কল্পনা করতে পারে যে প্রতিবেশী দেশের আগ্রাসনের কথা বললে একটা ছেলেকে, নির্দলীয় যাকে বলা যায়, তাকে হলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে এক রাতে মেরে ফেলবে? অবিশ্বাস্য ব্যাপার, তাই না? হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে এখন বললে ওরা বিশ্বাস করে না, কিন্তু আপনারা যাদের মধ্য দিয়ে হেঁটে এসেছেন আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে লিগেসিটাকে ধরে রাখা। এবং আশু কর্তব্য যেটা, সেটা হচ্ছে আমরা এখনো জানি না যে নেক্সট ডাকসু ইলেকশন হবে কিনা, দেওয়া হবে কিনা। আমি জানি না যে ডাকসু এখনকার নেতৃবৃন্দ এটার ব্যাপারে আমার সাথে একমত হবেন কিনা, কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হয় নাই, ছাত্র সংসদ নির্বাচন, এগুলোকে আটকে দেওয়া হচ্ছে, হয় পরাজয়ের ভয়ে আর না হয় অন্য কিছু, যেটা আমি জানি না। আপনারা যারা এখানে ঢাকা ইউনিভার্সিটির আছেন তাদের শক্তভাবে চাইতে হবে যে আমাদের ডাকসু নির্বাচন হতে হবে। আমাদের দেশ নিয়ে ভাবনা এবং সেই ভাবনাটাকে কিভাবে ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে হবে সেটার একটা সংকলন। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই মোসাদ্দেক ভাইকে, সাদিক ভাইকে, এবং এই সংকলনে বাস্তবায়ন করতে, এটা প্রকাশ করতে যারা কাজ করেছেন সবাইকে। আমি আর দীর্ঘ করব না, সবশেষে এটাই বলবো যে হাদি ভাই হত্যার বিচারটা আসলে আমরা চাই, এখনো চাই।
তো যত দ্রুত সম্ভব আমরা আশা করবো আমাদের ভাই হত্যার বিচারটা আমরা পাই। যে যত কাজ করেছে, যেভাবেই কাজ করেছে, আমি ইনকিলাব মঞ্চ থেকে সবসময় চেষ্টা করেছি সাহায্য করার। যেমন আজকের এই বইটা, সেখানে ইনকিলাব মঞ্চের একটা অবদান আছে, সেটার জন্য আমি আমাদের ইনকিলাব মঞ্চ ইউপিকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আরো 6 মাস আগে এই কাজটা হাতে নিয়েছিল মোসাদ্দেক এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে ডাক্তার টিপি। এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে তো আসলে স্মৃতিচারণ করার মতো এখন আসলে ওইভাবে নতুন করে বলার কিছু নাই বা করার কিছু নাই। তো অনেকে বলেছেন তার জীবনী বের করলে ভালো। আর সবচেয়ে বড় শক্তিশালী পরামর্শ আসছে যে ওনার জীবনের চাইতে উনি যে বক্তব্যগুলো বিভিন্ন পডকাস্ট এবং বক্তৃতায় বলে গিয়েছেন টকশোতে, এগুলো একটি শক্তিশালী শক্তিশালী মেসেজ যেটা আমাদের পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারে। তো আমরা চিন্তা করেছি এখানে 44টা বক্তব্য এখানে আপনারা পাবেন, যেগুলো আমাদের এই বইটাতে, আমাদের এই বইয়ে ডাকসুর উদ্যোগে প্রকাশিত এই বইটি থেকে আমরা সংকলন করেছি। আমরা আশা করছি এই বইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে, এই বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, তরুণের কাছে, শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে চান এমন যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটির পুঁথিগত বিদ্যার বাইরে সমাজকে পড়তে চান, সেটি শহীদ ওসমান হাদির দৃষ্টির আলোকে পড়বেন। শহীদ ওসমান হাদি কেমন করে চিন্তা করতেন, সোশ্যাল প্রবলেমগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, কালচারাল চ্যালেঞ্জগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, পলিটিক্যাল পার্টিগুলো তিনি কেমন করে রিড করতেন, তার জায়গা থেকে ওনার কোন চেতনাকে ধারণ করবার কারণ তাকে জীবন দিতে হলো, এই লেখনের মধ্যে দিয়ে আপনারা খুব শর্টে। শহীদ ওসমান হাদির প্রত্যেকটি কথা মূলত আমাদের বাংলাদেশের আপামর মানুষের কথা, যেই কথাগুলো মাঝে মধ্যে আমাদের মনে হতো যে শহীদ ওসমান হাদি আমাদের কথাগুলো বলছেন। আমরা যারা ইনকিলাব মঞ্চে কাজ করি, আমরা আসলে সাংস্কৃতিক লড়াইয়ের এই ময়দানে আসা শহীদ ওসমান হাদির হাত ধরি, এবং শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী বাংলাদেশে যখন সবাই একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখন হেমিলিয়নের বাঁশিওয়ালা হয়ে শহীদ ওসমান হাদি আমাদের সবাইকে একটা জায়গায় এনে একত্রিত করলেন এবং আমাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে আমরা যত গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব ঘটাই না কেন, সাংস্কৃতিক বিপ্লব যতদিন পর্যন্ত এই দেশে না ঘটবে ততদিন পর্যন্ত আসলে আমাদের মুক্তি নাই। শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছু বই রচনা হয়েছে, যেগুলো আসলে শহীদ ওসমান হাদির যেই ইতিহাস সেটার জন্য পর্যাপ্ত নয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই 2টা বই শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশ করেছি, একটি ছোটদের জন্য আর একটি বড়দের জন্য। তো আরো আমাদের প্রায় 9টি বই শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে তৈরি করা রয়েছে, যেগুলো আশা করা যায় আমাদের টাকার সংকুলন এবং মানের দিক বিবেচনায় আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসবে। ইতিহাস এই ব্যাপারটা আসলে কোনো নিরীহ ঘটনা না, ইতিহাসের সাথে ক্ষমতার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। ক্ষমতাসীনরা সবসময় তাদের নিজেদের মতো করে ইতিহাসকে রচনা করেন। দেখেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 90 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ, শেখ মুজিব এই সংক্রান্ত বইয়ের সংখ্যা ছিল 350-র মতো। তো পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে এই বইয়ের সংখ্যা এখন সম্ভবত কয়েক হাজারের বেশি। শুধুমাত্র শেখ মুজিবকে কেন্দ্র করে 2017 সালের একটা তালিকা দেখলাম, যেখানে প্রায় 1300-এর অধিক বই প্রকাশিত হয়েছে, যেটা আপনার এখন সম্ভবত 2000-এর মতো হয়তো হয়ে যাবে, কারণ বাংলা একাডেমি থেকে মুজিবের শতবর্ষ উপলক্ষে 100-এর অধিক বই করা হয়েছে। তো আওয়ামী লীগ আসলে এই জায়গাটাতে সবসময় সোচ্চার ছিল এবং তারা কিভাবে ইতিহাস নিজেদের মতো করে তৈরি করতে হয় এইটা তারা খুব ভালো করে জানতো। কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সামনে সত্য ইতিহাস থাকা সত্ত্বেও আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব একটা কাজ করতে পারি নাই। বাকশাল বলেন কিংবা হচ্ছে দুর্ভিক্ষ বলেন 74-এর, এর কোনো কিছু নিয়েই কিন্তু আমরা খুব একটা কাজ করতে পারি নাই। বাকশালের বইগুলো যদি আপনি খুঁজে দেখেন, তার ভিতরেও দেখবেন যে শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব বনাম বাকশাল, এই ধরনের
বইগুলোই বেশি পাওয়া যায়, যেগুলো শেখ মুজিবের বাকশালকে অনেকটাই আড়াল করা হয়েছে। তো এই জন্য ইতিহাসের প্রয়োজনেই ইতিহাসের সত্যতা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্যই বইগুলো মানুষের বক্তব্য, তার চিন্তা, তার কাজগুলোকে সামনে নিয়ে আসা দরকার। তো ডাকসু এই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে। তো আমরা এই জন্য ডাকসুকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে কাজ করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক সমর্থন এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে যারা লড়াই করছে, আল্লাহ যাতে তাদেরকে কখনো ক্লান্ত না করেন, তারা যাতে আজাদির এই লড়াইকে শেষ মঞ্জিল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন। আল্লাহ যাতে তাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই লোকবল দান করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আধিপত্যবাদের বিরুদ্ধে সে আসলে কি বলতে চেয়েছিল, খুব 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 সূক্ষ্ম কিন্তু ধারণা ছিল হাদির, খুব স্পেসিফিকলি সে তীক্ষ্ণ তার বক্তব্য ছিল। তো এই জায়গাগুলোতে আমাদেরকে নিজেদেরকে হাদির মতো করে ডেভেলপ করতে হবে। এটা আমার সামনে চেয়ারে যারা ভাইরা বসে আছে, আমার বোনেরা বসে আছে, তাদেরকে এই জায়গায় মনোযোগ দিতে হবে যে কিভাবে সে তার লড়াইটা লড়েছিল। পাশাপাশি এই যে বাংলাদেশের একটা দীর্ঘ লড়াই, আজাদির লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইটায় কিন্তু আমরা অনেক মানুষ হারিয়েছি, আমরা ফাহাদকে হারিয়েছি। আমাদের সোজা কথা আমরা যদি বলি, আমরা জিয়াউর রহমান থেকে শুরু করে এরকম অনেক বড় বড় মানুষরা, তাদেরকেও হারিয়েছি, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের আসে না। এই যে তারেক জিয়া এত বছর লন্ডনে ছিল, তার মায়ের যে এত ভোগান্তি, তার বাবাকে কারা হত্যা করেছে, এর পেছনেও আধিপত্যবাদের যে একটা ভূমিকা ছিল। বাংলাদেশে বছরের পর বছর হাসিনা শাসন করেছে, কারা ডিআইজি হয়েছে, কারা পুলিশের কর্মকর্তা হয়েছে, এই সিদ্ধান্ত কারা নিত, এবং এইখানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে দিল্লির আধিপত্যবাদ ঢুকে গিয়েছিল, এই জিনিসগুলোকে আমাদের বারবার রিকল করতে হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা টিকে রাখবে, এবং তারা আসলে অ্যালাইন করে কিনা। হাদি যে বক্তব্যগুলো বলে গেছে, সেটা হাদির নিজের বক্তব্য না, এটা দেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই জায়গায় বাংলাদেশ সরকারকে অ্যালাইন করতে হবে, যেই সরকারে আসুক না কেন তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তারেক রহমানকেও মনে রাখতে হবে, তিনি যে দিল্লিতে যাওয়ার বা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন, বা একটা আলাপ চলছে যে আসলে তিনি ভারতে যাবেন না, তারপর আমরা একটা প্রেস রিলিজ দেখতে পেলাম, স্ট্রং প্রেস রিলিজ হয়েছে। এইগুলো শুধু মৌখিকভাবে স্ট্রং বলেই হবে না, এইখানে আমাদের নদীর যে পানির ন্যায্য হিসাব, এটা কিভাবে আসবে, এবং আমাদের সীমান্ত হত্যার মীমাংসা হয়নি, এগুলোকে নিয়ে অ্যাড্রেস করা, আমাদের হাদির যে হত্যাকারীদের ফেরত দেওয়া, এগুলোকে নিয়ে স্ট্রং অবস্থানে যাওয়া, এই জায়গাগুলো বাংলাদেশ সরকার কিভাবে ডিল করছে এটা আমরা জানতে চাই, এবং স্পষ্ট একটা সুনির্দিষ্ট আমরা এটা তারেক রহমানের কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি দিল্লির সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন, এবং হাদির হত্যাকারীদেরকে কিভাবে ফিরিয়ে আনার প্ল্যান করছেন। এটা নিয়ে কিন্তু তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের বিবৃতি দেখতে পাচ্ছি না, বা অনেকদিন ধরে বিষয়টা নিয়ে কোনো আলাপ নাই।